ঢাকা অচল করে মোড়ে মোড়ে বাংলা ব্লকেড। সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে উত্তাল ছাত্র সমাজ। ঘন্টার পর ঘন্টা সড়কে অপেক্ষা। মেট্রো রেলে তীব্র চাপ, মানুষকে ভোগান্তিতে ফেলে দাবি আদায়ে সোচ্চার। সারা বাংলাদেশের ছাত্র সমাজ এই কোটা বিরোধী আন্দোলনের সাথে একাত্ম। আমরা কোটা পদ্ধতি বাতিল চাই না, কোটা পদ্ধতি সংস্কার চাই। আমরা যারা কৃষকের ছেলে আছি তাদের অধিকার আমরা আদায় না করা পর্যন্ত এ রাজপথ ছাড়বো না। যদি এই প্রিভিলেজটা অনগ্রসর জাতিদের না দিয়ে যারা আসলে ওই সুবিধা বঞ্চিত না তাদের দেওয়া হয়, তাহলে মেধাবীরা বঞ্চিত হয়। মেট্রো রেলে আরো জ্যাম, এখন সিএনজিতে বাসায় যাব। এটা দেশে এদিকে আরো অবস্থা খারাপ। এই আন্দোলনের জন্য তো আমাদের কষ্ট। বাস আটকাই দিয়েছে আমাদের, এই জন্য আমাদের অনেক দুর্ভোগ হইতে আছে। পড়াশোনা বাদ দিয়ে আন্দোলনের যৌক্তিকতা দেখছেন না প্রধানমন্ত্রী। কারণ হাইকোর্ট রায় দিলে সেখানে হাইকোর্ট থেকেই আবার আসতে হবে, কিন্তু আজকে আন্দোলনের নামে যেটা আবার করা হচ্ছে, পড়াশোনার সময় নষ্ট করা, এটারও কোনো যৌক্তিকতা আছে বলে আমি মনে করি না। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছে আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বন্যার পানি মারিয়ে কেন্দ্রে কেন্দ্রে এইচএসসি পরীক্ষার্থীরা। উত্তরে বন্ধ হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান। সিরাজগঞ্জ, জামালপুর সহ কয়েক জেলায় তলিয়ে লাখো ঘর বাড়ি। বোয়িং নাকি এয়ারবাস কেনা হবে দেশের লাভ বিবেচনায়। মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকের পর জানিয়েছেন মন্ত্রী, 2-1 মাসের মধ্যেই 4 উড়োজাহাজ কেনার প্রক্রিয়া। রাজধানী অচল করে কোটা বাতিলের দাবিতে মোড়ে মোড়ে বাংলা ব্লকেড। ক্লাস পরীক্ষা বর্জন, বিক্ষোভে উত্তাল ছাত্র সমাজ। সড়ক মহাসড়ক বন্ধ করায় তীব্র যানজটে চরম দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। এদিকে আগামীকাল বিকেল 3:30 থেকে একই কর্মসূচি নিয়ে মাঠে নামার ঘোষণা আন্দোলনকারীদের। এদিকে রাজধানী মোড়ে মোড়ে কোটা আন্দোলনকারীরা সড়ক অবরোধ করায় তৈরি হয় তীব্র যানজটের। সড়কে আটকা পড়ে হাজার হাজার গাড়ি, হাঁসফাঁস অবস্থায় পড়েন কর্মজীবী মানুষ। মেট্রো স্টেশনে যাত্রীর চাপে চরম ভোগান্তিতে পড়েন নগরবাসী। বাংলা মোটর থেকে কারওয়ান বাজার দূরত্বটা অনায়াসেই পার করা যায় হেঁটে, তবে সবার গন্তব্য তো আরও অনেক দূর। অথচ এই সড়কেই প্রতিটি গাড়ির বিকেল পেরিয়ে হয়েছে রাত। তীব্র যানজটে নাভিশ্বাস কর্মজীবী প্রতিটি মানুষের। সকাল থেকে আজকে প্রচন্ড জ্যাম, সব জায়গায় ভোগান্তি হচ্ছে। আন্দোলনের কারণে জ্যাম বাইজে গেছে, সিগন্যালগুলো ছাড়ে নাই। 5:30টায় বসছি এখানে, এখন 7:15 বাজে। কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধের কারণে চরম দুর্ভোগে পরিবহন চালক, শ্রমিকেরাও। চাপ সামলাতে হিমশিম অবস্থা ট্রাফিক পুলিশের। আসরের থেকে যে কারণ বাজারে এখানে উঠেছি, এখানেই আছি এখনো। এখানে 2 ঘন্টার মতো চলে গেল। অ্যাক্টিভ মারতে সাধারণত 3 ঘন্টা, 3.5 ঘন্টা, আজকে অ্যাক্টিভে প্রায় 8 ঘন্টা চলে যাবে। এদিকে তীব্র যানজটে একটু স্বস্তির খোঁজে অনেকেই ছুটে যান মেট্রো স্টেশনে, তবে সেখানেও গুড়ে বালি। যাত্রীচাপ সামলাতে না পেরে টিকিট বিক্রিও বন্ধ রাখতে বাধ্য হন কর্তৃপক্ষ। মেট্রো রেলে আরো জ্যাম, এখন সিএনজিতে বাসায় যাব। এটা দেশে এদিকে আরো অবস্থা খারাপ। এখানে যে সিরিয়ালটা সেটা কোনোভাবে মেনটেন হচ্ছে না। 6:40-এর দিকে প্রচুর পরিমাণে যাত্রী আমাদের মেট্রো স্টেশনে প্রবেশ করে, কষ্ট হয়ে যাচ্ছিল মানে ওনাদেরকে হ্যান্ডেল করতে। রাতে সড়ক থেকে আন্দোলনকারীরা চলে গেলেও যানজটের ভোগান্তি নিয়ে গন্তব্যে ফেরার চেষ্টা করেন সাধারণ মানুষ। ফারজানা আক্তার, সময় সংবাদ, ঢাকা। এদিকে কোটা আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আদালতের রায়ের বিরুদ্ধে আন্দোলনের নামে শিক্ষার্থীরা পড়াশোনার সময় নষ্ট করছে। বাংলাদেশ যুব মহিলা লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গণভবনে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে সরকার প্রধান এমন বক্তব্য দেন। 2001 সালের নির্বাচনে আওয়ামী লীগের পরাজয়ের পর 2002 সালে গঠন করা হয় আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুব মহিলা লীগ। সংগঠনটির 22তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় ও মহানগরের নেতাদের সঙ্গে গণভবনে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে শুরুতেই সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। প্রতিষ্ঠা বার্ষিকীতে নিজ হাতে গড়া সংগঠন সৃষ্টির সংক্ষিপ্ত পটভূমি তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, শুরু থেকেই দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে যুব মহিলা লীগ। যুব মহিলা লীগ সবসময়
রাজপথে থেকে সেই আন্দোলন সংগ্রামে বলিষ্ঠ ভূমিকা রেখেছেন। চলমান কোটা আন্দোলন প্রসঙ্গে সরকার প্রধান বলেন, আদালতের রায়ের পর কোটা আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই। লেখাপড়া বাদ দিয়ে এখন কোটা বিরোধী আন্দোলন করে, সেখানে মেয়েরাও করে। এখানে আমার একটা প্রশ্ন আছে, যারা এর আগে কোটা বিরোধী আন্দোলন করেছিল তারা যে পাবলিক সার্ভিস কমিশনে কতজন পরীক্ষা দিয়েছিল আর কতজন পাশ করেছে সেই হিসাবটা একটু বের করা দরকার। হাইকোর্টের রায় এটার বিরুদ্ধে এভাবে আন্দোলন করা, এটা তো সাবজুডিস, কারণ আমরা সরকার থেকে কিন্তু এভাবে কোনো কথা বলতে পারি না, কারণ হাইকোর্ট রায় দিলে সেখানে হাইকোর্ট থেকেই আবার আসতে হবে। কিন্তু আজকে আন্দোলনের নামে যেটা আবার করা হচ্ছে, পড়াশোনার সময় নষ্ট করা, এটারও কোনো যৌক্তিকতা আছে বলে আমি মনে করি না। যুব মহিলা লীগের নেত্রীদের সার্বজনীন পেনশনে যুক্ত হওয়ারও আহ্বান জানান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। প্রত্যেকে কিন্তু নিজেরা এই সার্বজনীন পেনশন স্কিমে যুক্ত হতে পারো। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। বন্যায় নাকাল দেশের উত্তর ও মধ্যাঞ্চল, অথই পানিতে ভাসছে লোকালয়, পানিবন্দী হাজার হাজার মানুষ। অনেক শিক্ষা প্রতিষ্ঠান তলিয়ে যাওয়ায় ব্যাহত হচ্ছে পাঠদান, বিপাকে পড়েছেন এইচএসসি পরীক্ষার্থীরাও। রাস্তা উপচে হু হু করে ঢুকছে বানের পানি, তলিয়ে গেছে লোকালয়। পাহাড়ি ঢলে নদ নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বন্যা কবলিত এলাকায় চরম দুর্ভোগে শিক্ষার্থীরা, বিশেষ করে এইচএসসি পরীক্ষার্থীরা। জামালপুরে ডুবে থাকা সড়কের পানি মারিয়ে দুর্ভোগকে সঙ্গী করে কেন্দ্রে যান পরীক্ষার্থীরা। ভোগান্তি নিয়েই দিতে হয় পরীক্ষা। এছাড়া জেলার 53টি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান বন্ধ রয়েছে। বন্যার কারণে আমাদের পরীক্ষা অনেক কঠিন হয়ে গেছে, আমাদের অনেক সমস্যা হইতেছে যাওয়ার পথে। সিরাজগঞ্জ ও কুড়িগ্রামের অনেক এলাকা অথই পানিতে ভাসছে। পানি ঢুকে পড়ায় বন্ধ হয়ে গেছে অনেক শিক্ষা প্রতিষ্ঠান। এতে ব্যাহত হচ্ছে পাঠদান। শিক্ষক ছাত্রছাত্রী কেউ কেউ নৌকা কিংবা ভেলায় করেই স্কুল প্রাঙ্গণে ছুটেন। বন্যার অবনতিতে কুড়িগ্রামের ৭৯টি মাধ্যমিক, ৩৬টি মাদ্রাসা ও 6টি কলেজের পাঠদান ও সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা বন্ধ ঘোষণা করেছে সংশ্লিষ্ট বিভাগ। এছাড়াও বন্ধ রয়েছে ২২০টি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান। পরীক্ষা কার্যক্রম সঠিকভাবে চলমান, কারণ সারা বাংলাদেশে একযোগে নতুন কারিকুলামের পরীক্ষা। সিরাজগঞ্জে যমুনার পানি বেড়ে ৫ জেলার অর্ধ লাখ মানুষ পানিবন্দী। বন্যা দুর্গত এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাবার সংকট। টিবল সব তলা গেছে, পাক শাকের কোনো ব্যবস্থা নাই। গাইবান্ধে অনেক এলাকা দেখে বোঝার উপায় নেই কোনটি রাস্তা আর কোনটি নদী। বন্যা কবলিত এলাকায় ত্রাণ তৎপরতা শুরু না হওয়ায় ক্ষোভের শেষ নেই ভুক্তভোগীদের। কষ্ট কি আমাদের সহ্য হয়? এরভাবে কষ্ট প্রত্যেক বছর আমার সাহায্য দেখ না, আমরা বেরিয়ে বাচ্চাই আমরা। এদিকে সিলেটে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও পানিবন্দী অবস্থায় দিন কাটছে মানুষের। বসতবাড়ি, দোকানপাটের চারপাশ ডুবে আছে। লাবিব হাসান, সময় সংবাদ। এদিকে দেশের 15টি জেলা বন্যা আক্রান্ত হয়ে পানিবন্দী 20 লাখ মানুষ, এমনটা জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমান। দুপুরে সচিবালয় সংবাদ সম্মেলনে তিনি আরও বলেছেন, দুর্গতদের জন্য ত্রাণ পাঠানো হচ্ছে। বন্যা দীর্ঘস্থায়ী হলেও ক্ষয়ক্ষতি মোকাবিলায় প্রস্তুত সরকার। বন্যা দুর্গত এলাকার সময়ের মানুষের প্রয়োজন এবং চাহিদা মোতাবেক আমরা তাদেরকে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ার জন্য কাজ করে যাচ্ছি। পর্যন্ত 18টি জেলায় 21,700 মেট্রিক টন চাল দেওয়া হয়েছে। নগদ 5,47,00,000 টাকা, গোখাদ্য বাবদ 40 লক্ষ টাকা, শিশু খাদ্যের জন্য 40 লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। 619টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। প্রত্যেক জায়গায় পর্যাপ্ত মজুদ আছে এবং যাকে যেখানে সহায়তা করার দরকার তারা করতেছে। হঠাৎ শিশু নিখোঁজের তথ্য নিয়ে সয়লাভ সামাজিক মাধ্যম। বিভিন্ন গ্রুপে একের পর এক পোস্টে বলা হচ্ছে, গত 48 ঘন্টায় ঢাকার চট্টগ্রাম থেকে নিখোঁজ হয়েছেন 35 শিশু। যদিও এমন তথ্যের কোনো ভিত্তি নেই বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ। বিষয়টি গুজবও হতে পারে বলে ধারণা তাদের। 6 জুলাই সন্ধ্যা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয় একটি পোস্ট, যেখানে বলা হয়েছে গত 48 ঘন্টায় ঢাকা ও চট্টগ্রাম থেকে নিখোঁজ হয়েছে 35 শিক্ষার্থী। মুহূর্তেই ভাইরাল হয়ে যায় পোস্টটি। বিভিন্ন গ্রুপে আসতে শুরু করে একের পর এক নিখোঁজ বিজ্ঞপ্তি, যেখান থেকে সামনে আসে রাজধানীর মিরপুর থেকে নিখোঁজ হওয়া শিশু রাকিবের নাম। গত 26 জুন রাস্তা থেকে নিখোঁজ হয় রাকিব। থানায় করা সাধারণ ডায়েরিতে এমনটাই উল্লেখ করেন তার বড় ভাই। কাজীপাড়া সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসায় যাওয়ার পথে কাজীপাড়া বাস স্ট্যান্ড থেকে নিখোঁজ।
অনেক খোঁজাখুঁজি করার পরও এখনো কোনো খোঁজ পাইনি। এদিকে নিখোঁজ হওয়া এক শিক্ষার্থীকে উদ্ধার করেছে তেজগাঁও থানা পুলিশ। পরে জানা যায় পড়াশোনার চাপ বাড়ায় নিজেই বাড়ি ছেড়ে গিয়েছিলেন সেই শিক্ষার্থী। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্দিষ্ট একটি গোষ্ঠীর চিহ্নিত কিছু প্ল্যাটফর্ম থেকে দেয়া হচ্ছে একের পর এক শিশু নিখোঁজের পোস্ট। মূলত ভাইরাল হওয়া এবং অস্বস্তিকর পরিস্থিতি তৈরির জন্যই এ ধরনের অপতথ্য ছড়ানো হচ্ছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। ইন জেনারেলি কিছু আমাদের এ ধরনের রিপোর্ট থাকে, প্রতি মাসেই হয়তো 10টি 15টি এরকমের থাকে। এখনও গত যে 72 ঘন্টা বা 48 ঘন্টা সেখানে আমরা খোঁজ নিয়ে দেখেছি যে আমাদের ঢাকা মেট্রোপলিটন এলাকাতে চোখে লাগার মতো কোনো বিষয় এ ধরনের নেই। এদিকে শিশু নিখোঁজের বিষয়ে ভাইরাল হওয়া সেই পোস্ট সরিয়ে নিয়েছেন পোস্টদাতা শাফিউল্লাহ সাফা। নিবিড় সাহা, সময় সংবাদ, ঢাকা। রাতের সময় আরও থাকছে। ইরানের নতুন অধ্যায় শুরুর ঘোষণা, সংস্কারপন্থী পেজেশকিয়ানের হিজাব পাহারায় বসানো নৈতিক পুলিশ প্রত্যাহারের অঙ্গীকার, জনগণের জন্য কাজ করার আহ্বান খামেনির। ব্যাংক থেকে টাকা সরিয়ে ফেলার পর ছাগলকাণ্ডের মতিউরের অর্থ খুঁজছে দুদক। আলোচনায় আসার পর ব্যাংক হিসাব জব্দের আগেই 8 কোটি টাকা তুলেছেন এই মতিউর। তার 115টি হিসাব এখন রয়েছে মাত্র 4 কোটি টাকা। সংস্থাটির আইনজীবী বলছেন, অপরাধলব্ধ সম্পত্তি যেই কিনবে তার বিরুদ্ধেই নেওয়া হবে নাকি ব্যবস্থা। এদিকে বেনজির ও তার পরিবারের বিরুদ্ধে এখনো পর্যন্ত 43 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের তথ্য পেয়েছে এই সংস্থাটি। ছাগলকাণ্ড নিয়ে যখন আলোচনা তুঙ্গে, ঠিক সেই সময় ব্যাংক থেকে 8 কোটি টাকা সরান এনবিআরের সাবেক কর্মকর্তা মতিউর রহমান। তার এবং তার পরিবারের ব্যাংক হিসেব জব্দ করার পর দুদকের অনুসন্ধানে বেরিয়ে এসেছে এমন তথ্য। 115টি হিসেবে এখন মাত্র 4 কোটি টাকা রয়েছে। অনুসন্ধান শুরুর পর গা ঢাকা দিয়েছেন মতিউর। দুদক আইনজীবী বলছেন, তার দেশের বাইরে যাওয়ার কোনো তথ্য নেই। মতিউর ও বেনজিরের অপরাধলব্ধ সম্পত্তি যেই কিনবে তাকেই আনা হবে আইনের আওতায়। ব্যাংক থেকে মতিউরের টাকা সরানোর বিষয়ে জানতে চাইলে সংস্থাটির আইনজীবী বলছেন, টাকা যেখানেই সরানো হোক খুঁজে বের করা অসম্ভব নয়। কোনো ব্যাপার না, উনি যদি টাকা উঠিয়ে নিয়ে যায় ও সেই টাকা কোথায় গেছে সেটা ট্রেস আউট করার সুযোগ আছে। এবং উনি যদি কোনো সম্পদ কারো কাছে বিক্রিও করে দেয়, অ্যাপার্টমেন্ট যদি বিক্রিও করে দেয়, সেটাও আইনের আওতায় আনা হবে এবং সেটাও সম্পৃক্ত অপরাধ হিসেবে গণ্য হবে। এবং কেউ যদি সজ্ঞানে এটা অপরাধলব্ধ আয় প্রপার্টি এটা বুঝে শুনে কিনে থাকেন, উনিও আইনের আওতায় আসবে। বেনজিরের দুর্নীতির অনুসন্ধানও শেষ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে সংস্থাটির আইনজীবী। সম্পদের হিসেব বিবরণী জমা দিক বা না দিক এ মাসের শেষের দিকেই মামলায় যাবে দুদক। এখন পর্যন্ত বেনজির ও তার পরিবারের 43 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের তথ্য পেয়েছে সংস্থাটি। অনুসন্ধান শেষ পর্যায়ে, কাজে অনুসন্ধান রিপোর্ট যদি কমিশনে দাখিল হয় তাহলে কমিশন সিদ্ধান্ত নেবে এই অনুসন্ধান রিপোর্টের উপর ভিত্তি করে। লাপাত্তা সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদকে 2 জুলাই সম্পদের হিসেব দাখিলের নোটিশ দেয় দুদক। একই দিন মতিউর ও তার পরিবারকেও নোটিশ দেয় সংস্থাটি। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। 4 দিনের সফরে কাল চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, সফরে সড়ক, অবকাঠামো উন্নয়ন, স্বাস্থ্যখাতে সহযোগিতা সহ 20টি সমঝোতা স্মারক সই হবে। তবে হবে না কোনো চুক্তি। বাণিজ্য ঘাটতির বিষয়টি গুরুত্ব পাবে বলেও জানিয়েছেন তিনি। তবে তিস্তা ইস্যুতে ভারতের চেয়ে চীনের প্রস্তাবে আগ্রহ কম বলেও জানিয়েছেন মন্ত্রী। দ্বাদশ জাতীয় নির্বাচনের আগ থেকেই আলোচনা চলছিল নতুন সরকারের অগ্রাধিকারে থাকবে ভারত ও চীন সফর। জুন মাসে 2 দফা ভারত সফরের পর 8 জুলাই চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সফর নিয়ে রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী জানান, ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের সঙ্গে সফরের দ্বিতীয় দিন একাধিক সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তৃতীয় দিনে চীনের প্রিমিয়ার লি ছিয়াং এবং সরকার প্রধান শি জিনপিং এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন। 20টির মতো সমঝোতা স্মারক। প্রধানমন্ত্রীর পঞ্চম এই চীন সফরে 20টি সমঝোতা স্মারক সই হবে, তবে কোনো চুক্তি হবে না বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। অর্থনৈতিক ও ব্যাংকিং খাত, বাণিজ্য বিনিয়োগ খাত, ডিজিটাল ইকোনমি, অবকাঠামোগত উন্নয়ন, দুর্যোগ ব্যবস্থাপনা প্রভৃতি খাতে সহায়তা, ষষ্ঠ ও নবম বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ ব্রিজ নির্মাণ, বাংলাদেশ হতে কৃষিপণ্য রপ্তানি, দুর্যোগ ব্যবস্থাপনা, পিপল টু পিপল কানেক্টিভিটি প্রভৃতি বিষয়ে সমঝোতা স্মারক
স্বাক্ষরের কথা রয়েছে। চীনের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমানোর বিষয়টি এবারের সফরে বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। আর তিস্তা ইস্যুতে চীন আলোচনা তুললে আলোচনা হবে বলে জানান মন্ত্রী। আমাদের যেহেতু বিজনেস ডেলিগেশন সেখানে যাচ্ছে, তারা যাতে সেখানকার আমদানিকারকদেরকে খুঁজে নিতে পারে, বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে আমরা এবার বিভিন্ন লেভেলে আলাপ করব। এবারে প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হবেন মন্ত্রিসভার 6 সদস্য, বেশ কয়েকজন সচিব সহ ব্যবসায়িক নেতারা। কোনো চুক্তি হচ্ছে না। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। বোয়িং নাকি এয়ারবাস কেনা হবে দেশের লাভের কথা চিন্তা করে। নতুন 10টি উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত হলেও 2-1 মাসের মধ্যে 4টি নেয়ার প্রক্রিয়া চূড়ান্ত হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী। দেশের এভিয়েশন খাতের উন্নয়নে নানা পরিকল্পনা নিয়ে কাজ করছে সরকার। এরই অংশ হিসেবে রাষ্ট্রায়ত্ত এয়ারলাইন্স বিমান বাংলাদেশের ফ্লাইট সম্প্রসারণে নতুন 10টি উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরই মধ্যে মার্কিন উড়োজাহাজ কোম্পানি বোয়িং এবং ফ্রান্সের এয়ারবাসের পক্ষ থেকে প্রস্তাবও জমা পড়েছে, যা খতিয়ে দেখছে বিমানের উচ্চ ক্ষমতা সম্পন্ন মূল্যায়ন কমিটি। রোববার বিকেলে সচিবালয়ে বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাসের সঙ্গে বৈঠক করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মোহাম্মদ ফারুক খান। বোয়িং এর উড়োজাহাজ নিয়ে আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে বৈঠক শেষে পিটার হাস এ বিষয়ে সাংবাদিকদের স্পষ্ট জবাব দেননি। তবে মার্কিন ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী বলে জানান তিনি। As Bangladesh seeks to expand its role in civil aviation, great American companies and some great American products. And some great partnerships that we could see in the future. পরে মন্ত্রী জানান 2-1 মাসের মধ্যেই 4টি উড়োজাহাজ কেনার প্রক্রিয়া চূড়ান্ত করতে চায় সরকার। বোয়িং ও এয়ারবাসের মধ্যে প্রতিযোগিতা থাকলেও যেটি দেশের জন্য ভালো হবে সেটিই কেনা হবে বলেও জানান তিনি। পরিকল্পনা প্রায় 10টার মতো প্লেন কেনা, তবে অবশ্যই 2 থেকে 4টার মতো হতে পারে। বাংলাদেশের স্বার্থ যেখানে রক্ষিত হবে সেটাই কেনা হবে। ফ্রান্সের এয়ারবাসও ভালো প্রস্তাব দিয়েছে বলে জানান মন্ত্রী। এয়ারবাসও আমাদেরকে ভালো অফার দিয়েছে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। ব্যক্তি প্রতিষ্ঠান থেকে শুরু করে সরকারি সংস্থা সবাই যেন মেতেছে খাল দখলের মহোৎসবে। নানা বাহানায় দখল হয়েছে রাজধানীর কল্যাণপুর খালের শাখাগুলো। আর এই অল্প বৃষ্টিতেই আশপাশে জমছে কোমর পানি। সিএস খতিয়ান আর সিটি জরিপের অসামঞ্জস্যতা কাজে লাগিয়ে দখল হচ্ছে এসব শাখা খাল। নগর কর্তৃপক্ষের বার্তা, এই সিএস জরিপ ধরেই উদ্ধার হবে এই খালগুলো। রাশেদ লিমনের রিপোর্ট। মেঘ দেখলেই যেন ভয় এসে চেপে বসে মিরপুরে, বিশেষ করে শেওড়াপাড়া, কাজীপাড়া, পীরের বাগ, পাইকপাড়া এসব এলাকায় একটু বৃষ্টি মানেই আতঙ্ক। মূলত কল্যাণপুর খালের শাখা উমচা দখল দূষণের মাসুল দিচ্ছেন তারা। 60 ফিট সড়কের ভাঙা ব্রিজ দিয়ে একটু সামনে গেলেই চোখে পড়ে একটি 10 তলা ভবন। পাখির চোখে তাকালে তা একেবারে খালের ওপর। আশপাশের আরও কয়েকটি ভবন নিয়ে সন্দেহ হওয়ায় ভবনের কাছে সময় সংবাদ। এই ভবনের কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা বলছেন তারা 7 ফিট জায়গা খালের পরে ছেড়ে দিয়ে তারপরে তাদের ভবনটি বানিয়েছেন। কিন্তু এই পাশে যদি এসে দাঁড়ায় তাহলে বোঝা যাবে সবশেষ যে জরিপের পিলার, সেই পিলারটি এখানে। যদিও সিটি কর্পোরেশনের এই পিলার নিয়েই প্রশ্ন তুলেছেন অভিযুক্তরা। স্পষ্ট দেখেই মনে হচ্ছে যে এটা ভায়োলেশন। আগে ছিল ওয়াসার, হ্যাঁ, আর এটা দিচ্ছে মূলত আপনার সিটি কর্পোরেশনই। তারপরে এখানে যে পরে এনওসি নিয়ে আসছি যে ওয়াসার দিছে তাকে বাড়ি করার অনুমতি খাল পাড়ে, কিন্তু খালে তো বলতে দিতে দেয় নাই। তারা ধরেন একটা কলাম 2টা কলাম বাড়াই নিয়ে এসে বলছে খালের জায়গার মধ্যে। একটু সামনে গেলেই এক নির্মাণাধীন ভবনের এক পাশ যেন গলা চিপে ধরেছে এই খালের। তাদের দাবি 3 দশক আগের সীমানা আর রাজুকের অনুমোদিত নকশাই হচ্ছে বাড়ি। এখানে আমাদের সেই ধরনের লোকজন আছে যারা আমাদের সেই ধরনের কোনো প্রশ্ন ওঠে না। কেউ আবার ভবনের ঝুঁকি দেখিয়ে আদালত থেকে নিয়ে রেখেছেন খাল খনন থেকে বিরত থাকার সমন। এই প্রান্তে এসে খালটা যেন ঠিক ড্রেনে রূপান্তরিত হয়েছে। এর মূল কারণ এই দুপাশে 2টি রিকশার গ্যারেজ। এক প্রভাবশালী ব্যক্তির সেই গ্যারেজটি হওয়ার কারণে তিনি সেখানে রিকশা প্রবেশের জন্য খাল ভরাট করে তৈরি করেছেন দুপাশে 2 লেনের 2টি সড়ক। জানা গেল স্থানীয় কাউন্সিলরের পারিবারিক জমি এই এলাকা। তখন আর বুঝতে বাকি থাকে না কিছু। কলিমিয়াকে কাউন্সিলরের বাপ ভরাট করছে, এটা কেউ কিছু কয় না।
না, এটা কেউ করতে পারে না। তবে দখলের দায় নিতে নারাজ এই জনপ্রতিনিধি। পিলার আছে 30 ফিট, এটার ভিতরে কিন্তু আমার কোনো স্থাপনা নাই, আমার কোনো বাড়িও নাই, আমার কোনো ইয়ে নাই, সবই আছে 30 ফিটের বাহিরে। কল্যাণপুর খালের এই অংশের দখল দূষণ নিয়ে যত কথা, যত অভিযোগ সব যেন চাপা পড়ে যায় এই আনন্দবাজার কালভার্টের নিচে। কারণ এরপর থেকে এই খাল আর খাল নেই। খোদ সরকারি উদ্যোগেই কিন্তু সুয়ারেজ ড্রেনেজ তৈরি করা হয়েছে এবং যার ফলে এই খালের অস্তিত্ব পুরোপুরি বিলীন হয়েছে। যতটুকু আছে সেটি রক্ষা হবে কিভাবে? নগর কর্তৃপক্ষ বলছেন সিএস খতিয়ান ধরেই চলছে সীমানা নির্ধারণ, উদ্ধার হবে সেভাবেই। এদিকে 90 দশকের সিটি জরিপ নিয়ে যারা জমি কিনেছেন সেক্ষেত্রে তাদের পড়তে হবে মহাবিপদে। তবে রাজুক বলছে যে জরিপেই হোক খাল ভরাট করে বাড়ি নির্মাণের অনুমতি দেয়নি রাজুক। সবসময় রাজুক যে নকশা অনুমোদন দেয় খাল থেকে 5 ফিট দূরত্বে সেফটি ডিস্টেন্স মেনটেন করে নকশা অনুমোদন দিয়ে থাকে, এর বাইরে কোনোটাই নকশা অনুমোদন হয়নি। সিএস দাগ দেখেই আমাকে খালের সীমানা করতে হবে। আজকে আমি যদি মহানগর জরিপ দিয়ে করি তাহলে ঢাকা শহরে কিন্তু বাঁচানো সম্ভব না জলবদ্ধ। সময় যতই যাচ্ছে ততই যেন দখলদার গ্রাস করে নিচ্ছে এসব জলাধার। আমাকে তো পাপের শাস্তিটা সেই পরিমাণ দিতে হবে যেন প্রজন্ম থেকে প্রজন্ম সবাই জানে খাল দখল করলে এত বড় পেনাল্টি দিতে হবে, কেউ যেন খাল দখল কথা ভুলেও না ভাবে। উন্নয়নের নামে একের পর এক কালভার্ট আর খাল বদলে স্ট্রং ড্রেনেজের রূপ দেওয়ার দায় এড়াতে পারে না সরকার। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। বিরোধী দলের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে সংস্কারপন্থী মাসুদ পেজেশকিয়ানের জয়ের পর চলছে নানা আলোচনা। নির্বাচনের আগে নারীদের বাধ্যতামূলক হিজাব পরার বিধান কার্যকর করার জন্য পুলিশি টহলের বিরোধিতা করেছেন তিনি। আবার ইন্টারনেটের ওপর আরোপিত কড়াকড়ি শিথিল করারও অঙ্গীকার করেছেন। প্রতিশ্রুতি দিয়েছেন মুদ্রাস্ফীতি কমানোর। তাহলে ইরানকে এবার কোন পথে নেবেন এই পেজেশকিয়ান, তা নিয়েই রাজনৈতিক মহলে রয়েছে নানা কৌতূহল। গেল মে মাসে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ইব্রাহিম রাইসির স্থলাভিষিক্ত হিসেবে সংস্কারপন্থী মাসুদ পেজেশকিয়ানকে বেছে নিয়েছেন ইরানিরা। নবনির্বাচিত এই প্রেসিডেন্ট একজন চিকিৎসকও। দেশটির কট্টরপন্থী সাইদ জালিলির বিরুদ্ধে দ্বিতীয় দফার নির্বাচনে সর্বোচ্চ সংখ্যক ভোট পান তিনি। শুক্রবারের নির্বাচনে পড়া মোট ভোটের 1,63,84,403টি ভোট পান পেজেশকিয়ান। নির্বাচনী প্রচারণায় দেওয়া প্রতিশ্রুতিগুলো কতটা পূরণ করতে পারবেন অভিজ্ঞ এই নেতা? দেশটিকে কোন পথে নেবেন সংস্কারপন্থী পেজেশকিয়ান? নারীদের বাধ্যতামূলক হিজাব পরার বিধান কার্যকর করার জন্য পুলিশের টহলের পুরোপুরি বিরোধিতা করেছেন পেজেশকিয়ান। একই সঙ্গে ইরানের দীর্ঘদিন ধরে ইন্টারনেটের ওপর যে কড়াকড়ি আরোপ রয়েছে তা শিথিল করারও অঙ্গীকার করেন তিনি। প্রতিশ্রুতি দিয়েছেন মুদ্রাস্ফীতি কমানোরও, কারণ গেল কয়েক বছর ধরে ইরানিদের পিঠ দুমড়ে মুচড়ে দিয়েছে ভয়াল মুদ্রাস্ফীতির থাবা। দেশের অভ্যন্তরীণ পররাষ্ট্রনীতিতেও প্রভাব থাকবে তার। অর্থনৈতিক বিভিন্ন বিষয়ে নীতি নির্ধারণ তার ক্ষমতার আওতায় থাকবে। এদিকে পুলিশের ওপর তার সীমিত নিয়ন্ত্রণ থাকলেও কর্তৃত্ব থাকবে না সেনাবাহিনী ও ইসলামিক রেভলিউশনারি গার্ডের ওপর, কারণ দেশটির পুলিশ, সেনাবাহিনী এবং IRGC সরাসরি সর্বোচ্চ নেতার কাছে জবাবদিহি করে। খামেনির নির্ধারিত রাষ্ট্রীয় নীতি বাস্তবায়নের দায়িত্ব পাবেন পেজেশকিয়ান। মৌসুমী সাথী, সময় সংবাদ। ফ্রান্সের পার্লামেন্ট নির্বাচনে দ্বিতীয় দফার ভোট গ্রহণ চলছে। সবশেষ খবর জানাতে এই মুহূর্তে প্যারিসের সহকর্মী মোহাম্মদ লুৎফুর রহমান বাবু, সরাসরি যাচ্ছি তার কাছে। আমি রাজধানী প্যারিসের একটি ভোট কেন্দ্রে রয়েছি। এই ভোট কেন্দ্রে মোট 1281 জন ভোটার তালিকাভুক্ত রয়েছেন। তার মধ্যে ভোট দিয়েছেন এখন পর্যন্ত 579 জন। ভোটের হিসাবে যেটি 44% বলেই এখানে নির্বাচনের দায়িত্বে যারা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন। এবং রাজধানী প্যারিসে বাইরে অর্থাৎ পুরো ফ্রান্সের হিসাব যদি আমরা বলি, বিকেল 5 ঘটিকা পর্যন্ত আমরা যেটি জেনেছি সেটি হচ্ছে 59% কিছুটা বেশি, অর্থাৎ প্রথম ধাপের এই সময় যে ভোট পড়েছিল তার কাছাকাছি। তবে 1981 সাল থেকে এখন পর্যন্ত বিকেল 5 ঘটিকা পর্যন্ত ভোটের যে হিসাব, এটি সর্বোচ্চ ভোট পড়েছে। আমরা রাজধানী প্যারিসের বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেছি এবং এখন আমি যে এলাকাতে রয়েছে, কিছুক্ষণ আগে এই নির্বাচনী কেন্দ্র ঘুরে গেছেন এখানে ফ্রন্ট পপুলারের একজন প্রার্থী। তিনি নির্বাচন সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের সাথে কথা বলেছেন, একই সাথে ভোটারদের সাথেও আসলে কথা বলেছেন। এখন মূল প্রশ্ন যেটি ছিল যে শেষ পর্যন্ত আসলে ফ্রান্সের এই দ্বিতীয় ধাপের ভোট শেষে সংসদে কারা সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে সেটি এখন পর্যন্ত আসলে নিশ্চিত করে বলা কঠিন। আমরা বুথ ফেরত যে
ভোটের হিসাব পাবো বা ফল পাবো সেটি হচ্ছে স্থানীয় সময় 8 কোটিকা যখন ভোট গ্রহণ শেষ হয়ে যাবে, তারপর আমরা আসলে জানতে পারবো কারা আসলে সংসদে সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছেন। তবে এখন পর্যন্ত যদিও বলা হচ্ছে যে কট্টর ডানপন্থীরাই কি এবার ফ্রান্সের পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছেন কিনা, তবে রাজনৈতিক সংশ্লিষ্ট যারা রয়েছেন, রাজনৈতিক বিশ্লেষক যারা রয়েছেন, তারা বলছেন যে এটি আসলে খুব একটা সহজ হবে না। এখানে নানা হিসেব নিকেশ আছে, তারপর আসলে বলা যাবে কারা এবার ফ্রান্সের পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছেন কিংবা সরকার গঠন করতে যাচ্ছেন। ইতিমধ্যে দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো সস্ত্রীক তার নির্বাচনী এলাকায় ভোট প্রদান করেছেন। একই সাথে প্রধানমন্ত্রী গ্যাব্রিয়েল আতাল সহ অন্যান্য রাজনৈতিক ব্যক্তিত্ব যারা আছেন তারা তাদের নিজ নিজ এলাকায় তাদের ভোট প্রদান করেছেন। এখন পর্যন্ত আসলে কোনো জায়গায় সহিংসতা হয়েছে কিংবা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা হয়েছে এমন কোনো খবর পাওয়া যায়নি। তবে ইতিমধ্যেই আমরা রাজধানী প্যারিসের বিভিন্ন নামি দামি যে বিপণী বিতান কিংবা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলো রক্ষার জন্য দোকান মালিক সংসদ যারা রয়েছেন তারা আসলে বিভিন্ন ধরনের ব্যারিয়ার তৈরি করছেন, যাতে ভোটের ফলাফল ঘোষণার পর কোনো ধরনের বিক্ষোভ কিংবা আন্দোলন হলে তাদের দোকানগুলো তাদের দোকানগুলো যাতে আক্রান্ত না হয়। কারণ এর আগে দেখা যাচ্ছে ফল ঘোষণার পরপরই আন্দোলন বিক্ষোভের কারণে জ্বালাও পোড়া হয়েছে। তো রাজধানী প্যারিস থেকে এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। ফ্রান্সের দ্বিতীয় দফার ভোট গ্রহণের সবশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম রাজধানী প্যারিসে। টি-20 বিশ্বকাপ জিতেই থামছে না ভারত। নজর এবার চ্যাম্পিয়ন্স ট্রফি আর ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে। আর এই দুই টুর্নামেন্টে মেন ইন ব্লুদের অধিনায়ক হিসেবে দায়িত্ব চালিয়ে যাবেন রোহিত শর্মা। রোববার বিসিসিআই এর দেয়া এক আনুষ্ঠানিক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন বোর্ড সচিব জয় শাহ। ভারতীয়দের দীর্ঘ 11 বছরের অপেক্ষার অবসান ঘটিয়েছেন রোহিত শর্মা। মেজর টুর্নামেন্টে একটা ট্রফি জয়ের আনন্দ কেমন হতে পারে তার সাক্ষী মুম্বাইয়ের মেরিন ড্রাইভ। যার হাত ধরে আরাধ্যের শিরোপা এসেছে সেই রোহিত এখন ভারতীয় ক্রিকেট ইতিহাসের অংশ। এই ওপেনারের ওপরেই আস্থা বিসিসিআই এর। সামনের বছর দুটো মেজর টুর্নামেন্টে তার নেতৃত্বেই খেলতে যাচ্ছে টিম ইন্ডিয়া। বিসিসিআই এর দেয়া ভিডিও বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন বোর্ড সচিব জয় শাহ। मेरे को पूरा भरोसा है कि रोहित शर्मा की कप्तानी में আমি আত্মবিশ্বাসী যে রোহিতের অধিনায়কত্বে সামনের বছর আমরা ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফি জিতব। फिर से आप सबका बहुत बहुत धन्यवाद। টি-20 বিশ্বকাপের প্রথম সংস্করণের পর নিজেদের দ্বিতীয় ট্রফি জিততে সময় লেগেছে 17 বছর। রোহিতের হাত ধরে এর আগেও দুটো টুর্নামেন্টের ফাইনাল খেলে ভারত, তবে সে দুবারই ভারতীয়দের হৃদয় ভাঙে অস্ট্রেলিয়া। তবে এরপরেও রোহিতের ক্যাপ্টেন্সিতে ভরসা ছিল ভারতীয় ক্রিকেট বোর্ডের। ট্রফি খরার অভিশাপ যে কাটতে যাচ্ছে সে আত্মবিশ্বাসও ছিল বলে জানিয়েছেন জয় শাহ। बीते एक साल में हमारा तीसरा फाइनल था। গত এক বছরে এটা আমাদের তৃতীয় ফাইনাল ছিল। গত বছরের 11 জুন আমরা টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল হারি। 19 নভেম্বর টানা 10 ম্যাচ জিতে সবার হৃদয় জিতলেও ট্রফি জিততে ব্যর্থ হই। তবে রাজকোটে এই বছরের শুরুতেই জানিয়েছিলাম ভারত রোহিতের অধিনায়কত্বে শুধু হৃদয় নয় বিশ্বকাপও জিততে যাচ্ছে। इस जीत में आखिरी 5 ओवर का बहुत बड़ा योगदान था। আগামী বছরের শুরুতেই চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করবে পাকিস্তান। যদিও প্রতিবেশী দেশটিতে ভারত যেতে রাজি হবে কিনা তা নিয়ে প্রশ্ন থাকছে। টেস্ট চ্যাম্পিয়নশিপে অবশ্য ফাইনালে ওঠা অনেকটাই নিশ্চিত ম্যান ইন ব্লুর। বর্তমানে টেবিল টপারদের বাকি 3 সিরিজ বাংলাদেশ, নিউজিল্যান্ড আর অস্ট্রেলিয়ার বিপক্ষে। এই সংস্করণে অনুষ্ঠিত হওয়া 2 ফাইনালের 2বারই রানার্স আপ টিম ইন্ডিয়া। শিরোপা খরা কাটিয়ে এই 2 টুর্নামেন্টে কেমন করে ভারত সেটাই এখন দেখার অপেক্ষা। সাব্বির মিথুন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। কোটা বাতিলের দাবিতে উত্তাল ছাত্র সমাজ। ঢাকার মোড়ে মোড়ে বাংলা ব্লকেট। তীব্র যানজটে অসহনীয় দুর্ভোগ। আন্দোলন যৌক্তিকতা নিয়ে প্রশ্ন প্রধানমন্ত্রীর। হাইকোর্ট রায় দিলে সেখানে হাইকোর্ট থেকেই আবার আসতে হবে, কিন্তু আজকে আন্দোলনের নামে যেটা আবার করা হচ্ছে, পড়াশোনার সময় নষ্ট করা, এটারও কোনো যৌক্তিকতা আছে বলে আমি মনে করি না। এবং বন্যার পানি মারিয়ে কেন্দ্রে কেন্দ্রে এইচএসসি পরীক্ষার্থীরা। উত্তরে বন্ধ হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান। সিরাজগঞ্জ, জামালপুর সহ কয়েক জেলায় তলিয়ে লাখো ঘরবাড়ি। এই ছিল আমার কাছে থাকা রাতের সময়। এরপর দেখবেন সম্পাদকীয়। সঙ্গেই থাকুন সময়।